না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা। হাঁসের দল যদি নামে, তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার ঘোষপাড়া সুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্য জগতে এই খ্যাতনামা সাহিত্যিকের কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ইত্যাদি। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ ও কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস রচনা করেন। 1951 সালের ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1950 সালের 1 নভেম্বর তার মৃত্যু হয়। গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি, অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাঁদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে 3 পুরুষ পূর্বে তাঁর পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তাঁরা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তাঁর বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, পল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। দুবেলা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, তা করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যের মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোর এসে আর তাহলে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কি রকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর তেমনই ছিলেন সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না।
তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম, কিন্তু তিনি তখন একদম বদ্ধ উন্মাদ। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। তা সে কথা থাকবে, আসল গল্পটা এবার আপনাকে বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন, ওই আর কি মদ খেয়ে ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া আর কি। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জলই ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, সেখানে অনেকখানি জল। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। আমি আর কোথাও যাব না এই জ্যোৎস্না রাতে, এখানে আমি একা শুয়ে থাকবো। চলো তোমরা চলে যাও। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, এই 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো চে? বন্ধু মুখে কিছু বললে না, শুধু সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললে। ঠাকুরদাতা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন। কাছে কেউ গেলেন না কেন সে কথা আমি বলতে পারবো না, কারণ আমিও শুনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী, এই ভেবে তাঁরাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারা 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে এঁকে বেঁকে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের।
আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন তাই বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এই কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদে ত্রিসীমানাতেও নাকি যাওয়া উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে জায়গাটা নাকি ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল, সে বললে, হুজুর, কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বণিকের চাকর ছিলাম আমি কম বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাশ থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সেই সময়ে একদিন হঠাৎ দেখি হ্রদের উপরের আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন অদ্ভুত হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাতে হ্রদের ধারে কেউ যায় না। শোনা যায় একবার এক মেষ পালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গোদামের খাসে পাইসারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা আবার এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটাও ছিলেন মারাত্মক দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই বলে ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। তখন ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার সেও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার তো সব শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। রাত কাটাবে কে নাহারা নিপটের ধারে, প্রাণের ভয় নেই। আমরা ভিল, বাঘে ভয় রাখি নে। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে।
এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে তার টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। থপথপে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়ার। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুর দাদা। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? পাক জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসলো। জায়গাটা ঠাকুর দাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরও খেয়েছি বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে এতটা ভুল দেখার কি কোনো কারণ আছে? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি। কিন্তু এই গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি। আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে কথা বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চাল চলনই নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। ওইটুকু আরক খেয়েই আজ আবার একই দশা হলো। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতোই সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার খুব কাছাকাছি জলে এসে গেল।
কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীতচকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে। রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আলোকের নেশা একেবারে ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু একটাও মারতে পারিনি। কেন মিথ্যে কথা বললেন শুনুন তাহলে। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে। আসল হাঁসের দল। পর পর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে শুধু চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরেকদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় তা জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? যেও না, দাঁড়াও তোমরা, দাঁড়াও দাঁড়াও। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল। পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হলো। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। একজন জেলে আমার ঠাকুরদাদাকে ওই অবস্থায় খুঁজে পান
এবং তিনি তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেন। আমার ঠাকুরদাদার ওই অবস্থা দেখে বৃদ্ধ ভোয়েজি ঘাড় নেড়ে বলেছিলেন, হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় থাকাকালীন বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি। তিনি বদ্ধ উন্মাদ অবস্থাতেই মারা যান। বিনায়ক দত্ত সিং তার গল্প শেষ করলেন। আমি বললাম, সত্যি খুবই অদ্ভুত ঘটনা। তবে তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, তাই তো? সে আমি খুব ভালোভাবেই জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলেই ওই সব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলেন না, আকাশপরী দেখলেই নাকি লোকে পাগল হয়ে যায়। সেই বৃদ্ধ ভিল ভোয়েজিও তো সেই কথাই বলেছিল। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন তো আমার জন্মই হয়নি। গল্পের আড্ডায় আজ শুনলেন আরক, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে অনির্বাণ, গল্পের সূত্রধার ঋষভ, বিনায়ক দত্ত সিং অয়ন মুখার্জি, ঠাকুরদা অরুণাভ চক্রবর্তী, ভিল ভৈজি শুভ, কোরাস গার্গী ঘোষ, সঞ্জনা মণ্ডল ও ঋষভ, পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেল, অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন। হ্যাপি লিসনিং।